সেদিনে এক্সটেনশন হিসাবে আমরা আজকে পড়ছি। এটা সম্ভবত আরো একটা ক্লাস লাগবে অপারেটর ওভারলোডিং শেষ করতে। তো গত ক্লাসে তোমাদের মনে আছে কিনা যে আমরা অপারেটর ওভারলোড কিভাবে করেছি? কেউ বলতে পারবে যে অপারেটর ওভারলোড আমরা গত ক্লাসে কিভাবে করেছিলাম? মানে কোনো অপারেটর দিলে ওই অপারেটরটা কি কাজ করবে ওটা আমি ডিফাইন করে দিব। বুঝি নাই। অপারেটর দিলে অপারেটরের কাজটা সে কিভাবে করবে ওটা আমি ডিফাইন করে দিব। আচ্ছা, ওইটা তো হচ্ছে অপারেটর ওভারলোডিং এর মিনিং। অর্থাৎ হচ্ছে এক্সিস্টিং যে সকল অপারেটর গুলো আছে সেগুলো বেসিক ডাটা টাইপের বাইরে আমাদের যেমন ধরো অবজেক্টের ক্ষেত্রে কিভাবে কাজ করবে সেটা যখন আমরা ডিফাইন করি তখন সেটাকে বলা হয় অপারেটর ওভারলোডিং। আচ্ছা, এখন আমরা যদি জানতে চাই যে কাজটা কিভাবে করব, মানে অপারেটর ওভারলোড কিভাবে করে, কে বলতে পারো? বেসিক্যালি দুইটা পদ্ধতি আছে, গত ক্লাসে একটা পদ্ধতি আমরা দেখিয়েছি। তোমাদের লেকচার শিটটা দিয়ে দিছিলাম তো, তাই তো বলতে পারা উচিত। আর আবার অপারেটরের ক্ষেত্রে আমরা দুই ধরনের অপারেটরকে ওভারলোড করতে পারি। একটা হচ্ছে অপারেটর ওভারলোড করার পদ্ধতি হচ্ছে দুই ধরনের, আবার কি টাইপের অপারেটর উপরে কাজ করতে পারি সেটাও দুই ধরনের। কে বলতে পারো দেখি এটা কোন কোন ধরনের অপারেটরের উপরে ওভারলোড করা যায়? স্যার প্লাস মাইনাস, স্যার ইউনারি অপারেটর। হ্যাঁ, ইউনারি অপারেটর উপর করা যায়, আর বাইনারি স্যার। হ্যাঁ, অর্থাৎ হচ্ছে এই দুই ধরনের অপারেটর উপর কাজ করা যায়, ইউনারি অপারেটর এবং বাইনারি অপারেটর। আচ্ছা, এখন করার পদ্ধতি কি, মানে কি রকম? বেসিক্যালি দুইটা উপায় হচ্ছে অপারেটর ওভারলোড করি আমরা। তো গত ক্লাসে আমরা যেটা পড়েছিলাম ইউজিং মেম্বার ফাংশন, কোন একটা অপারেটরকে ওভারলোড করেছি মেম্বার ফাংশন ইউজ করে, ওই ক্লাসের মেম্বার ফাংশন ইউজ করে। আর আরেকটা পদ্ধতি কি গত ক্লাসে বলেছিলাম কিন্তু জিনিসটা আমরা শিখিনি এখনো, আজকে শিখব, ফ্রেন্ড ফাংশন। ফ্রেন্ড ফাংশন। তাইলে এই দুইটা, মানে এই অ্যান্সারটা চেয়েছিলাম যে একটা অপারেটরকে ওভারলোড করার বেসিক্যালি দুই ধরনের পদ্ধতি আছে, একটা হচ্ছে মেম্বার ফাংশন ইউজ করে, আরেকটা হচ্ছে ফ্রেন্ড ফাংশন ইউজ করে। তো গত ক্লাসে আমরা মেম্বার ফাংশন ইউজ করে দুই ধরনের অপারেটরে ওভারলোডিং শিখেছি, একটা হচ্ছে ইউনারি অপারেটরের উপরে কিভাবে কাজ করে, আরেকটা হচ্ছে বাইনারি অপারেটরের উপরে কিভাবে কাজ করে। তো আমরা গতদিন দেখেছিলাম যে মেম্বার ফাংশন ইউজ করলে ইউনারি অপারেটরের ক্ষেত্রে কোনো প্যারামিটার পাস করতে হয় না, আর বাইনারি অপারেটরের ক্ষেত্রে একটা প্যারামিটার পাস করতে হয়। তো এর কারণ কি, কে বলতে পারো? এর কি কারণ? একটা অপারেন্ড কেন কম লাগবে, সরি একটা প্যারামিটার কেন কম লাগবে? কেউ পারবে উত্তর দিতে? স্যার বাইনারি অপারেটর তো দুইটা আলাদা আলাদা, মানে বাইনারি অপারেটরের ক্ষেত্রে অপারেটর ওভারলোড করার সময় আমাদের প্যারামিটার পাঠাতে হয় একটা, কেন আরেকটা গেল কোথায়? আর একটু মনে হয় পড়ালেখার টাচে থাকতে হবে আর কি। মানে আমরা আস্তে আস্তে কিন্তু সি প্লাস প্লাস, তোমাদের আগেই বলেছি যে আমরা চ্যাপ্টার 6 থেকে যখন শুরু করেছি সি প্লাস প্লাস এর ভিতরে ইন করা শুরু করেছি। চ্যাপ্টার 6 এ আমরা ওপির একটা মেজর কনসেপ্ট করেছি, এখন আরেকটা মেজর কনসেপ্ট
পড়ছি। হ্যাঁ বলো দেখি। স্যার ইউনারি অপারেটর দুইটা ভেরিয়েবল নিয়ে কাজ করে আর বাইনারি অপারেটর একটা। হ্যাঁ, এখন ইউনারি অপারেটর ক্ষেত্রে মেম্বার ফাংশন যখন কল করব তখন একটা প্যারামিটারও থাকবে না কেন, আর বাইনারি অপারেটরের সময় একটা প্যারামিটার কেন থাকবে, দুইটা প্যারামিটার থাকবে না? আর্গুমেন্ট সংখ্যা একটা কম কেন? বাইনারি ক্ষেত্রে একটা কম। বাইনারি ক্ষেত্রে আর্গুমেন্ট হচ্ছে একটা, আর ইউনারি ক্ষেত্রে আর্গুমেন্ট হচ্ছে দুইটা। সরি, আমি উল্টা বলে ফেললাম। বাইনারির ক্ষেত্রে আর্গুমেন্ট হচ্ছে একটা, আর ইউনারি ক্ষেত্রে আর্গুমেন্ট হচ্ছে শূন্যটা। অপারেটর ওভারলোড যে ফাংশনটা আমরা ইউজ করব, মানে ইউনারির ক্ষেত্রে একের বদলে শূন্য কেন, আর বাইনারির ক্ষেত্রে দুইয়ের বদলে এক কেন, মানে এটা জানতে চাচ্ছিল। স্যার ইউনারি যে ফাংশনের জন্য কল করা হয়েছে ওই ফাংশনের উপর কাজ করে। কথাটা এখনো পুরোপুরি আসে নাই, আর একটু ভালো করে বলো। ওটা তো স্যার ইউনারিটা আমরা ডিফল্ট ফাংশন ব্যবহার করছিলাম। ইউনারি ডিফল্ট ফাংশন ব্যবহার করছিলাম মানে না না, ডিফল্ট না, তুমি তো আবার অন্যদিকে চলে গেলো। স্যার ইউনারি মানে এক না, ইউনারি স্যার রিটার্ন করবে না স্যার। হ্যাঁ, রিটার্ন করা না করা তো আবার ডিফারেন্ট ইস্যুতে চলে গেল। অন্য জায়গায় স্যার আপনি আনসারটা বলে দেন স্যার। পারতেছি না স্যার। আচ্ছা আমি আচ্ছা দেখো, সেদিন হচ্ছে এটা ছিল হচ্ছে আমাদের বাইনারির, আমরা প্রথমে বাইনারিটা নিয়ে আলোচনা করি তাহলে সুবিধা হবে। ডিস্টেন্স অপারেটর প্লাস ডিস্টেন্স কনস্ট্যান্ট থাকা না থাকা ওইটা মেজর ফ্যাক্টর না। আচ্ছা এখানে আমরা যোগ করেছি ডিস্টেন্স 1 প্লাস ডিস্টেন্স 2, তাহলে প্লাস দিয়ে আমরা ডিস্টেন্স 1 এর সাথে ডিস্টেন্স 2 যোগ করছি। তো স্ক্রিনে তো দেখা যাচ্ছে না? জি স্যার। আচ্ছা এখন দেখো এইখানে একটা আর্গুমেন্ট আসতেছে, একটা আর্গুমেন্ট আছে। ইউনারি অপারেটরে শুধুমাত্র একটা আর্গুমেন্ট, আর বাইনারি অপারেটরের মধ্যে দুইটা আর্গুমেন্ট জন্য কাজ করি। এই জন্য স্যার ইউনারি অপারেটরের মধ্যে আমার থেকে কোনো প্যারামিটার পাঠাইতে হচ্ছে না, কিন্তু বাইনারির জন্য পাঠাইতে হবে। মানে কেন এখনো বুঝি নাই আমি। মানে প্রথমে এখন বাইনারি আলোচনা করছি, তো বাইনারিতে কেন একটা পাঠাচ্ছি? আমি তো যোগ করতেছি ডিস্ট1 আর ডিস্ট2। স্যার বাইনারির ক্ষেত্রে স্যার দুইটা আর্গুমেন্ট থাকবে স্যার। থাকবে দুইটা, কিন্তু ইউনারিতে স্যার শুধুমাত্র একটাই আর্গুমেন্ট, যার দুইটা বাইনারিতে স্যার দুইটা থাকবে। ফাংশনটাতে কয়টা আর্গুমেন্ট আছে? দুইটা অবজেক্ট থাকবে। একটা আর্গুমেন্ট আছে স্যার। একটা আর্গুমেন্ট আছে, তাহলে বাইনারি ক্ষেত্রে আমাদের আর্গুমেন্ট সংখ্যা কমে একটা হয়ে গেল। কেন হলো সেটাই তো জিজ্ঞাসা করছি। তুমি তো আবার ভুল কথা বলা শুরু করছো। মানে আমাদের কোশ্চেন ছিল আমরা এখানে প্লাস অপারেটরটাকে ওভারলোড করছি, ঠিক আছে? এটা হচ্ছে একটা বাইনারি প্লাস, তার আর্গুমেন্ট তার অপারেন্ট হচ্ছে দুইটা, কিন্তু এই প্লাসের জন্য আমরা যে মেম্বার ফাংশনটা লিখলাম সেখানে আমাদের আর্গুমেন্ট আছে হচ্ছে একটা। এই যে এখানে দেখো আর্গুমেন্ট আছে আমাদের হচ্ছে একটা, এটা আমাদের ডিক্লারেটর, আর এখানে হচ্ছে আমরা ডিফাইন করেছি। তাহলে একটা আর্গুমেন্ট কম কেন? আমার কোশ্চেন ছিল এটা। আচ্ছা স্যার, এখানে প্রথমটার সাথে আমি শুধু দ্বিতীয়টা যোগ করে দিচ্ছি, শুধু আমার দ্বিতীয়টাকে লাগবে, প্রথমটাকে লাগবে না। হ্যাঁ তুমি কিছুটা আসছো, আর একটু কথা বললে হচ্ছে কারেক্ট হবে অ্যানসারটা। মানে তুমি যদি বলতে পারো এই ফিটটা কার? প্রথম ফিটটা হচ্ছে বাই ডিফল্ট হচ্ছে প্রথমটা, প্রথম ফিটটা প্রথমটা। প্রথম কার? প্রথম অপারেন্ডের। প্রথম অপারেন্ডের। আচ্ছা হ্যাঁ, মানে তাহলে এবার বোঝা যাচ্ছে অ্যানসারটা কি হবে। অর্থাৎ বাইনারি সময় আমি যখন কল করছি, যে অবজেক্টের জন্য অপারেটরটাকে কল হচ্ছে
ফার্স্ট অপারেন্ড যেটা তার জন্য হচ্ছে এই ফাংশনটাকে কল করা হচ্ছে, অর্থাৎ হচ্ছে dist1 অবজেক্ট প্লাস অপারেটরটাকে কল করছে। এটা তো আসলে অপারেটর ফর্মে কল করছে না, অপারেটর ফাংশনকে কল করছে। এই জন্য বেসিক্যালি আমার সিনট্যাক্সটা হচ্ছে কি dist1 ডট প্লাস যে ফাংশন সেটা, আর dist2টা হচ্ছে তার হচ্ছে আর্গুমেন্ট। অর্থাৎ আমি যখন dist1 প্লাস dist2 লিখছি তখন dist1 অবজেক্ট হচ্ছে মেম্বার ফাংশনটাকে কল করছে, কোন মেম্বার ফাংশনটা? অপারেটর মেম্বার ফাংশনটাকে কল করছে, আর dist2টাকে হচ্ছে তার হচ্ছে আর্গুমেন্ট আকারে পাঠাচ্ছে। তাহলে একটা হচ্ছে অবজেক্ট কলিং এর জন্য ইউজ হচ্ছে, আর একটা হচ্ছে প্যারামিটার হিসেবে যাচ্ছে। তাহলে অবজেক্ট কলিং এর জন্য যেহেতু একটা আর্গুমেন্ট মানে লাগছে না, মানে একটা আর্গুমেন্ট যেহেতু অবজেক্ট নিজেই কল করছে, তাহলে ওই আর্গুমেন্টটাকে আমাকে কি করতে হচ্ছে না, পাঠাতে হচ্ছে না। এই কারণে একটা আর্গুমেন্ট কম। তাহলে এখন ইউনারির উত্তর পেয়ে গেছো, তাই না? ইউনারির সাথে কয়টা অপারেন্ড থাকে? দুইটা। ইউনারি অপারেটরের সাথে অপারেন্ড থাকে কয়টা? শূন্যটা শূন্যটা স্যার। অপারেন্ড থাকে কয়টা? অপারেন্ড থাকে একটা। প্লাস প্লাস এরকম। বাইনারির সাথে অপারেন্ড থাকে দুইটা, ইউনারির সাথে অপারেন্ড থাকে একটা। যেহেতু ইউনারির সাথে অপারেন্ড থাকে একটা, সেই অপারেন্ডের কাজটা কে করে দিবে? যে অবজেক্টের জন্য কল হবে সেই করে দিবে। এই জন্য ওখানে হচ্ছে কোনো আর্গুমেন্ট পাঠাতে হয় না। আর বাইনারির সাথে যেহেতু অপারেন্ড সংখ্যা হচ্ছে দুইটা, তার মধ্যে একটা হচ্ছে অবজেক্ট নিজে কল করে, ওইটা আর্গুমেন্ট হিসাবে, মানে আর্গুমেন্ট না, ওইটাই চলে যায়, এই জন্য হচ্ছে এটা আর্গুমেন্ট হিসেবে পাঠাইতে হয় না। আর সেকেন্ডটাকে আমি হচ্ছে আর্গুমেন্ট হিসেবে পাঠাতে হয়। ক্লিয়ার এখন অ্যান্সারটা? আর কারো কনফিউশন আছে? কনফিউশন আছে কিনা? স্যার ইউনারিটা আরেকবার বলেন না স্যার। মানে তুমি বেসিক লজিকটা বুঝলেই তো হয়ে যাচ্ছে। ধরো a প্লাস বি, এখানে প্লাসটা হচ্ছে কি? অপারেটর। অপারেটর স্যার। বিটা হচ্ছে কি? সরি, এ আর বি হচ্ছে কি? অপারেন্ড, তাই না? জি স্যার। তো এই প্লাসটা কয়টা অপারেন্ডের উপরে কাজ করছে? দুইটা অপারেন্ট। দুইটার উপরে, এই কারণে এটার নাম হচ্ছে বাইনারি অপারেটর। স্যার। আর আমি যদি এক্স প্লাস প্লাস লিখি, এই প্লাস প্লাসটা হচ্ছে কি? অপারেটর, আর এক্সটা হচ্ছে কি? অপারেন্ট। অপারেন্ড। এখানে কয়টা অপারেন্ডের উপরে কাজ করছে? স্যার একটা অপারেন্টের উপর। একটা অপারেন্ড, এই জন্য এটার নাম হচ্ছে ইউনারি। এটা তো বোঝা গেছে। আচ্ছা, এখন আমি যখন অপারেটর ওভারলোড করছি, এই প্লাসটাকে যখন কল করছি, এখানে থেকে যখন প্লাসটাকে কল করছি বা এখান থেকে যখন কল করছি, এই অবজেক্টটা হচ্ছে এই প্লাস ফাংশনটাকে কল করবে। কারণ আমার কিসের ভিতরে, ক্লাসের ভিতরে একটা মেম্বার ফাংশন লিখেছে যার নাম হচ্ছে কি? প্লাস, যেটাকে আমরা অপারেটর ফাংশন বলছি। তাহলে এর জন্য প্লাসটা কল হবে, তাহলে এটা বাই ডিফল্ট চলে যাচ্ছে অবজেক্ট হিসাবে। আর বিটা হচ্ছে আমার প্যারামিটার হিসেবে যাবে, অর্থাৎ হচ্ছে এখানে dist1 এর জন্য প্লাসটা কল হবে, আর dist2টা যাবে হচ্ছে কি হিসাবে? প্যারামিটার হিসাবে। এই জন্য প্যারামিটার আমার একটা লাগছে, আর একটা তো অবজেক্ট নিজে কল করছে, এই জন্য ওইটা সরাসরি ওর ডাটাগুলো কি অবজেক্টের মাধ্যমে অ্যাক্সেস করা যাচ্ছে, এই জন্য একটা কম লাগতেছে। এখন এই ক্ষেত্রে কি হচ্ছে, আমরা প্লাস প্লাসের জন্য এক্স অবজেক্ট কল করলো, তাহলে অবজেক্ট যেহেতু নিজেই কল করলো, তাহলে কি আর প্যারামিটার এখানে পাঠানোর দরকার আছে? এই জন্য এখানে হচ্ছে 0 আর্গুমেন্ট, আর এখানে হচ্ছে 1 আর্গুমেন্ট। এখন ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আমার মনে হয় তোমাদের একটা ক্লাস টেস্ট সময় হয়ে গেছে আর কি, একটু ক্লাস টেস্ট থাকলে তোমরাও একটু বিজি থাকবে আর কি। দেখা যাক, আমরা অপারেটর ওভারলোডটা শেষ করি। আগামী কি বার? আগামী মঙ্গলবার দিন একটা ক্লাস টেস্ট মাথায় রাখো। সিলেবাস হচ্ছে অপারেটর ওভারলোডিং। আমরা যদি শেষ করে ফেলতে পারি শনিবারের মধ্যে, তাহলে আগামী মঙ্গলবার নিব, আর যদি কোনো কারণে পুরোপুরি শেষ না হয় তাহলে হচ্ছে এর পরের শনিবার দিন নিব। স্যার 3 তারিখে একটা তো আছে এমনিতে ভাইবা। ও, এটা তো হচ্ছে ইয়ার উপরে, ল্যাব অ্যাসাইনমেন্ট 3 তে। হ্যাঁ, আর আগামী মঙ্গলবার যদি ভাইবার পর পরে, ও তাইলে তো মনে হয় শেষ করতে পারবো, তাহলে আমার মনে হয় এর পরে সপ্তাহে চলে যেতে হবে। হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে 3 এর পরে শনিবার কয় তারিখ? শনিবার 10 তারিখ। তাহলে 10 তারিখ, মানে এটা লিখে রাখো সবাই, অপারেটর ওভারলোডিং, এই ফুল চ্যাপ্টারটার উপরে একটা ক্লাস টেস্ট হবে।
ক্লাস টেস্ট তো না, মানে এবার দেখি ক্লাস টেস্টে শুধু এমসিকিউ না রেখে কিছু শর্ট কোশ্চেনও রাখতে পারি। যদিও শর্ট কোশ্চেন রাখলে কষ্ট আমাদের, কারণ তখন প্রত্যেকটা খাতা স্যার এগুলো কি লিখে করতে হবে? হ্যাঁ, হয়তো একটা কোশ্চেন দিলাম, সেখানে হচ্ছে যে 2-3 লাইন হয়তো লিখতে হবে আর কি। মানে স্যার এগুলো খাতা লিখবো নাকি না কম্পিউটারে? না, খাতায় না, কম্পিউটারে সব। আচ্ছা, ধরো এই গুগল ফর্ম যদি দিই, সেই গুগল ফর্মে মানে জি। তোমাকে লেখার অপশন থাকবে আর কি। স্যার যাদের ল্যাব নাই শুধু থিওরি আছে তাদেরকে কি স্যার ল্যাব 3 এর ভাইবাটা দিতে হবে? এর উত্তর তো অনেক আগেই বলেছি যে তাদের জন্য দেওয়াটা ম্যান্ডেটরি না, কিন্তু দিলে ভালো। মানে আগে বলেছি যে তুমি যদি ল্যাব না করো তাহলে কিন্তু থিওরিতে কখনোই ভালো করতে পারবে না, কারণ এই কোর্সগুলো হচ্ছে ল্যাব থিওরি আসলে আলাদা কোনো এন্টিটি না। মানে অ্যাটলিস্ট যারা ভাইবা না দিতে চাও কিন্তু বাসায় বসে প্রবলেমগুলো অবশ্যই সলভ করা উচিত। আচ্ছা, যাই হোক, আমাদের তো আমরা এইটুকু রিভিউ করলাম, কারণ আজকে আমরা যেটা পড়তে যাব সেটাতে এই অপারেটর ওভারলোডিং কিভাবে করলাম সেই কনসেপ্টটা আমাদের লাগবে, এবং এই এক্সাম্পল গুলোই আমরা আবার হচ্ছে কি আজকে করব। এখানে যে দুইটা এক্সাম্পল করেছিলাম সেই সেম দুইটা এক্সাম্পল হচ্ছে কি আমরা ফ্রেন্ড ফাংশন দিয়ে যখন সলভ করতে যাব তখন আবার দেখব। এই কারণে আমরা গত ক্লাসের জিনিসগুলো একটু রিপিট করে নিলাম। আচ্ছা, এবার আসো একটু, অনেক বইতে ফ্রেন্ড ফাংশনটা একটু আগে আলোচনা হয়। আমরা যে বইটাকে টেক্সট বুক হিসাবে আলোচনা করছি সেটাতে ফ্রেন্ড ফাংশনটা একটু পরে আলোচনা আছে। তো আমি এখন একটু মাঝামাঝিতে নিয়ে আসলাম আর কি, যেহেতু অপারেটর ওভারলোডিং করার একটা সেকেন্ড মেথড হচ্ছে ফ্রেন্ড ফাংশন। তো আমার মনে হয় আমাদের এখন শিখে ফেলা উচিত আর কি। তো ফ্রেন্ড ফাংশন কাকে বলে? তোমরা এর আগে কেউ নিজেরা পড়ছো ফ্রেন্ড ফাংশন সম্পর্কে কেউ জানো? একটা অবজেক্টের মধ্যে যদি ফ্রেন্ড বুঝি ফাংশন নাই। কল করি তাহলে একটা অবজেক্টের মানে ক্লাসের ভিতরে যদি আমি ফ্রেন্ড ফাংশন ডিক্লেয়ার করি, হ্যাঁ, অন্য একটা ক্লাসের নাম দিই, তাহলে ওই প্রথমটা দ্বিতীয়টার মেম্বার গুলোকে অ্যাক্সেস করতে পারবে। আচ্ছা ঠিক আছে, আসছি আমি মানে তোমার। তো ফ্রেন্ড ফাংশনের প্রথম যেটা ব্যাপার সেটা তার আগে আসি যে আমরা এতদিন পর্যন্ত ফান্ডামেন্টালি একটা জিনিস শিখেছি, সেটা হলো কোনো একটা ক্লাসের ডাটাকে যদি আমরা প্রাইভেট করি তাহলে তাদেরকে বাইরে থেকে কি করা যাবে না, অ্যাক্সেস করা যাবে না, তাই না? ডাটা হাইডিং বলতে আমরা এটাই বুঝি যে কোনো একটা ক্লাসের যদি কোনো মেম্বার ডাটা প্রাইভেট থাকে তাহলে আউটসাইড অফ দ্য ক্লাস তাকে অ্যাক্সেস করা যাবে না। এমনকি ওই ক্লাসের অবজেক্টও কি সরাসরি ক্লাসের বাইরে থেকে কি করতে পারে না, ওই ডাটাটাকে অ্যাক্সেস করতে পারে না। এভাবে আমরা ডাটাকে কি প্রোটেক্টেড রাখতে পারি। তো আমরা যখন ইনহেরিটেন্স করব তখন আরেক ধরনের অ্যাক্সেস স্পেসিফায়ার দেখব। আমরা তো পাবলিক আর প্রাইভেট পড়েছি, তখন দেখবো প্রোটেক্টেড নামেও আরেকটা আছে। যাই হোক, ওইটা নিয়ে এখন কথা বলার দরকার নাই, আমরা আপাতত প্রাইভেট আর পাবলিক নিয়ে করি। আমরা শিখেছি যে পাবলিককে ক্লাসের বাইরে থেকে অ্যাক্সেস করা যায় আর প্রাইভেটকে ক্লাসের বাইরে থেকে অ্যাক্সেস করা যায় না। এমনকি ওই ক্লাসের অবজেক্টও কি ক্লাসের বাইরে থেকে তাকে অ্যাক্সেস করতে পারে না। কিন্তু কখনো কখনো এটা ভীষণ দরকার হয়ে পড়ে যে আমি যদি বাইরে থেকে অ্যাক্সেস করতে না পারি তাহলে আমার কোডিংটা অনেক বড় হয়ে যেতে পারে। মানে আমি যদি বাইরে থেকে অ্যাক্সেস করে বেশ কিছু সুবিধা পাওয়া যায়। তো এই জিনিসটা সি প্লাস প্লাসে আলাদাভাবে অ্যালাউ করেছে একটা বিশেষ মাধ্যমে, সেটা হচ্ছে ফ্রেন্ড ফাংশন। অর্থাৎ হচ্ছে কোনো একটা ফাংশন ওই ক্লাসের মেম্বার না, অর্থাৎ হচ্ছে সেটা মেম্বার ফাংশন না, তারপরেও ওই ফাংশনটা ওই ক্লাসের প্রাইভেট ডাটাকে অ্যাক্সেস করতে পারবে
যদি ফাংশনটাকে ওই ক্লাসের ফ্রেন্ড হিসেবে ডিফাইন করা হয়। কথাটা বুঝা গেছে কিনা? মানে একটা ফাংশন আছে যে ফাংশনটা ক্লাসের কোনো মেম্বার ফাংশন না। আর একটু বলে দাও। হ্যাঁ, ধরো একটা ফাংশন আছে, ধরো এক্স। আসলে এক্সাম্পল দিলে আরো ভালো বোঝা যাবে, আগে থিওরিটিক্যালি একটু কথা বলে নি, তারপরে এক্সাম্পল দিলে। ধরো এক্স হচ্ছে একটা নর্মাল ফাংশন, সিম্পল একটা ফাংশন, এর সাথে এটা ক্লাসের কোনো মেম্বার ফাংশন না। তাহলে এতদিন আমরা জানতাম যে এই ফাংশন ওই ক্লাসের কোনো ডাটাকে অ্যাক্সেস করার রাইট রাখে না, সেটা পাবলিক হোক বা প্রাইভেট হোক। আর স্পেশালি প্রাইভেট হলো তো আমরা জানি যে কি অবজেক্টও ক্লাসের বাইরে থেকে পারে না। তো সি প্লাস প্লাসে একটা স্পেশাল ফিচার আছে ফ্রেন্ড ফাংশন দিয়ে, সেটা হলো যদি আমি বলি যে এক্সটা ক্লাসের ফ্রেন্ড, তাহলে আমরা এক্স ফাংশনের মাধ্যমে ওই ক্লাসের প্রাইভেট বা পাবলিক যে কোনো মেম্বারকে অ্যাক্সেস করতে পারবো। তার মানে একটা নন মেম্বার ফাংশন ক্লাসের প্রাইভেট ডাটাকেও কি করতে পারছে? অ্যাক্সেস করতে পারছে। তো এটা কিসের মাধ্যমে পারবো? যখন হচ্ছে আমরা ফাংশনটাকে ফ্রেন্ড হিসেবে করব। তাহলে এখানে একটা ফ্রেন্ড কিওয়ার্ডটা আমরা ইউজ করলে হয়। তো এটা শুধু ফাংশন না, ফ্রেন্ড আরো অনেক জায়গায় ইউজ করা যায়। এটা ফাংশন করা যায়, আমরা টেমপ্লেট এখনো পড়িনি, পড়বো। মেম্বার ফাংশনকেও ফ্রেন্ড ফাংশন বানিয়ে ফেলা যায়। এক ক্লাসের মেম্বার ফাংশন আরেক ক্লাসের ফ্রেন্ড হয়ে যেতে পারে। এমনকি একটা ফুল ক্লাসকেও কি করা যায়? ফ্রেন্ড ক্লাস করে ফেলা যায়। তো এখন হচ্ছে কেন এটা রাখলো? তো জেনারেলি হচ্ছে এটা সি প্লাস প্লাস এর বেসিক প্রিন্সিপালের কিছুটা এগেইনস্টে। তারপরে একটু কথা আছে যে তুমি যদি ক্লাসটাকে, আমরা এটা অবশ্য নেক্সটে দেখবো, আমি যদি ক্লাসটাকে অ্যাক্সেস করতে না পারি এবং ক্লাসের ভিতর থেকে তাকে যদি ফ্রেন্ড হিসেবে ডিফাইন না করি, তাহলে কিন্তু আমি ওই ফাংশন দিয়ে কিছুই করতে পারবো না ওই ক্লাসের জন্য। কিন্তু এরপরও মানে এটাকে প্রেফার করা হয় যেখানে আমার দরকার নাই সেখানে খামাখা আমি ফ্রেন্ড ফাংশন কল করব না। যেখানে আমার করলে অনেক বেশি বেনিফিট আছে তখন হচ্ছে আমি কোন একটা ফাংশনকে কি করার চেষ্টা করব? ফ্রেন্ড হিসেবে ডিফাইন করব। তো এই কারণেই লেফরের বই হচ্ছে এটাকে লেস ইম্পর্টেন্স দিয়ে পরে পড়ানোর চেষ্টা করেছে, কারণ যেহেতু এটা ওপির বেসিক প্রিন্সিপালের কিছুটা এগেইনস্টে, এই কারণে লেফর বই হচ্ছে যে এটাকে শুরুতে পড়ানোর চেষ্টা করেনি। যাই হোক, ফ্রেন্ড ফাংশনের সবচেয়ে বেশি যেটা অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে অপারেটর ওভারলোডিং। আর আরেকটা ক্ষেত্রে হয়, বা আরো বেশ কিছু ক্ষেত্রে আছে, আমি এই মুহূর্তে আরেকটা ক্ষেত্রের কথা বললাম। সেটা হলো কখনো কখনো এরকম দেখা যায় যে আমার দুটো ক্লাসের অবজেক্ট নিয়ে কাজ করতে হতে পারে। তো আমরা তো জানি যে এক ক্লাস আরেক ক্লাসের কি করতে পারে না, অ্যাক্সেস করতে পারে না। কিন্তু কোন একটা ফাংশনে আমার দরকার পড়লো যে ধরো একটা ক্লাস আছে এ আর একটা ক্লাস আছে বি, এ ক্লাসের একটা ডাটার সাথে বি ক্লাসে একটা ডাটার একটা অপারেশন করা দরকার। তো সেই কাজটা আমরা নর্মালি এত সহজে করতে পারতাম না যদি না ফ্রেন্ড ফাংশন বা ফ্রেন্ড ক্লাস না থাকতো। তো ফ্রেন্ড ফাংশন বা ফ্রেন্ড ক্লাসের মাধ্যমে আমরা হচ্ছে কি এই কাজটা করতে পারি, এক ক্লাস আরেক ক্লাসের অবজেক্টকে অ্যাক্সেস করতে পারে, তাদের মধ্যে অপারেশন করতে পারে। তো আমরা আরেকটু আগাই, তাহলে হচ্ছে আমরা আরো জিনিসটা বুঝতে পারবো কি হচ্ছে। আচ্ছা, এখানে হচ্ছে যে কিভাবে আমরা একটা ফাংশনকে ফ্রেন্ড ফাংশন বানাবো সেটা বলেছে। তো মূলত হচ্ছে যে এর জন্য একটা কিওয়ার্ড আছে, তার নাম হচ্ছে ফ্রেন্ড। তো এখানে একটা ক্লাস আছে, তার নাম হচ্ছে কি এবিসি। আর একটা ফাংশন আছে XYZ, ফাংশনের নাম হচ্ছে XYZ। আগেও বলছি যদিও এটা আমরা ক্লাসের ভিতরে লিখলাম, কিন্তু XYZ is not a member function of class ABC। তার মানে কি XYZ টা হচ্ছে একটা নরমাল ফাংশন
যেটাকে ক্লাসের বাইরে কোথাও ডিফাইন করা আছে। এটা ক্লাসের কিনা মেম্বার ফাংশন না। তো আমি যখন এই ডিক্লারেশনটা দিব ফ্রেন্ড ভয়েড XYZ ভয়েড, তো এগুলো যে কোনো থাকতে পারে, এখানে ডাটা টাইপ থাকতে পারে, এখানে অন্য ডাটা টাইপ থাকতে পারে, এটা ভয়েড রাখতে হবে এমন কোনো ইয়া নেই, কথা নেই। অর্থাৎ হচ্ছে XYZ এর রিটার্ন টাইপ যে কোনো ডাটা টাইপ হতে পারে, XYZ আর্গুমেন্টও নিতে পারে। ভয়েড থাকা মানে হচ্ছে নো আর্গুমেন্ট, বা আমি ভয়েড না লিখে শুধু ফার্স্ট ব্র্যাকেট লিখলেও কি নো আর্গুমেন্ট। তাহলে XYZ এই ফাংশনটা হচ্ছে ক্লাসের বাইরের একটা নরমাল ফাংশন। আমি চাই XYZ ABC ক্লাসের মেম্বার ডাটাগুলোকে অ্যাক্সেস যেন করতে পারে। তাহলে আমি যদি ABC ক্লাসের ভিতরে এই ডিক্লারেশনটা লিখি ফ্রেন্ড ভয়েড XYZ ভয়েড, যেখানে একটু আগে বললাম ভয়েড ভয়েড না দিয়ে অন্য কিছু দিলেও কোনো সমস্যা নেই। তো এই ডিক্লারেশনের সাথে সাথে যেটা হয়ে যাচ্ছে যে XYZ যেহেতু ABC ক্লাসের ফ্রেন্ড, সেহেতু সে হচ্ছে ওই ক্লাসের প্রাইভেট ডাটাগুলোকে অ্যাক্সেস করতে পারবে। আচ্ছা, যেহেতু আমি বললাম যে XYZ মেম্বার ফাংশন না, তার মানে XYZ কে অবশ্যই ক্লাসের ভিতরে ডিফাইন করা যাবে না। এই XYZ ডিফাইন হবে আউটসাইড দ্য ক্লাস, এবং যেহেতু সে মেম্বার ফাংশন না, তাহলে এখানে স্কোপ রেজুলেশন অপারেটরও ইউজ করা হবে না, তাই না? আমরা যদি কোনো একটা ক্লাসের মেম্বার ফাংশনকে ক্লাসের ভিতরে ডিফাইন না করে ক্লাসের বাইরে ডিফাইন করি, তখনই তো হচ্ছে স্কোপ রেজুলেশন অপারেটরটা লাগে যে এই ফাংশনটা কোন ক্লাসের মেম্বার ফাংশন। কিন্তু XYZ যেহেতু ABC ক্লাসের কোনো মেম্বার ফাংশন না, সেহেতু আমি যখন XYZ কে ডিফাইন করব তখন ABC এর সাথে তাকে কিচ্ছু লিখতে হবে না, সিম্পলি আমি XYZ কে ডিফাইন করে নেব। শুধুমাত্র এটার কারণে, ফ্রেন্ড করার কারণে আমি XYZ থেকে ABC ক্লাসের ডাটাগুলোকে কি অ্যাক্সেস করার পারমিশন পেয়ে যাচ্ছি। আচ্ছা, এখানে আরেকটা কথা বলেছে, এ ফাংশন ক্যান বি ডিক্লেয়ার্ড এজ এ ফ্রেন্ড ইন এনি নাম্বার অফ ক্লাস। অর্থাৎ XYZ ফাংশনটা যে শুধুমাত্র ABC একটা ক্লাসের ফ্রেন্ড ঘোষণা করলাম দেখে অন্য আরেকটা ক্লাসেরও ফ্রেন্ড হতে পারবে না, এরকম কোনো শর্ত নেই। অর্থাৎ হচ্ছে একই ফাংশন মাল্টিপল ক্লাসের কি হতে পারে, ফ্রেন্ড হতে পারে, এবং তার মাধ্যমে বেসিক্যালি হচ্ছে কি আমরা মোর দেন ওয়ান ক্লাসের ডাটাকে কি একটা ফাংশনের ভিতরে নিয়ে এসে অপারেশন করতে পারি। কোন কোশ্চেন আছে এইটুকুতে? স্যার শেষেরটা বুঝি নাই। শেষেরটা যেটা বলেছি যে একটা ফাংশন মোর দেন ওয়ান ক্লাসের কি হতে পারে, ফ্রেন্ড হতে পারে। যেহেতু সে ফ্রেন্ড, তাহলে সে কি করতে পারবে, প্রত্যেকটা ক্লাসের ডাটাকে অ্যাক্সেস করতে পারবে। তাহলে আমরা যদি 2 বা 3টা ক্লাসের ডাটাকে একটা ফাংশনের ভিতরে নিয়ে কাজ করতে চাই, তাহলে ফ্রেন্ড ফাংশন দিয়ে কাজটা আমরা করতে পারবো। তো এই ধরনের একটা এক্সাম্পল দেখাবো, তখন আরেকটু ক্লিয়ার হবে। আচ্ছা, এখানে বেসিক কিছু রুলস বলেছে, এটা আমরা একবার রিড করে যাই। আগে থিওরিগুলো একবার মানে বলে যাই, হয়তো সব কথা এখন বোঝা যাবে না যতক্ষণ পর্যন্ত না আমরা একটা এক্সাম্পল নিয়ে কাজ করব। তো এই অংশটা মূলত হচ্ছে আমি বালাগুরুস্বামীর বই থেকে নিয়েছি। তোমরা তো ওই বইটা তো দেখেছো তাই না, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং উইথ সি প্লাস প্লাস, বালাগুরুস্বামী। তো এ ফ্রেন্ড ফাংশন process certain special characters কি কি? It is not the scope of the class to which it has been declared as friend। অর্থাৎ হচ্ছে যে ফাংশনটাকে আমরা ফ্রেন্ড ফাংশন বলছি সেটা ওই ক্লাসের কি স্কোপের মধ্যে করবে না। Since it is not in the scope of the class, it cannot be called using the object of that class। তাহলে ওই ক্লাসের কোনো অবজেক্ট দিয়ে ওই ফাংশনটাকে কি করা যাবে না, কল করা যাবে না।
ইট ক্যান বি ইনভোকড লাইক এ নর্মাল ফাংশন উইদাউট দ্য হেল্প অফ এনি অবজেক্ট। অর্থাৎ হচ্ছে আমরা এর আগে ফাংশন বলতে যেভাবে বুঝেছি, কোন একটা ফাংশনকে যেভাবে কল করেছি, তুমি সি এর কথা চিন্তা করো, সি তে যেভাবে একটা ফাংশনকে কল করা হয়েছে এটা ঠিক সেভাবে আমরা হচ্ছে কল হবে, কোনো অবজেক্ট দিয়ে কল করতে হবে না। আমরা যেমন এর আগে অবজেক্ট দিয়ে যখন কল করি ob.x এভাবে কল করেছি, এই ধরনের কোনো কলিং লাগবে না। সিম্পলি ফাংশনের নাম যদি x হয় তাকে x দিয়ে কল করে ডাকবো। Unlike member functions, it cannot access the member names directly and has to use an object name and dot membership operator with each member name. আচ্ছা, যেহেতু এটাকে আমি কোনো অবজেক্ট দিয়ে কল করছি না, তাহলে ওই ক্লাসের কোনো অবজেক্ট ডাটাকে যখন অ্যাক্সেস করব তখন হচ্ছে আমাকে অবজেক্ট ডট ডাটা এইভাবে হচ্ছে লিখতে হবে। অর্থাৎ হচ্ছে আমরা যখন কোনো একটা অবজেক্টের জন্য কোনো একটা ফাংশনকে কল করি, মেম্বার ফাংশনকে কল করি, তখন হচ্ছে কি যে অবজেক্টের জন্য কল করব সেই অবজেক্টের যে ডাটাগুলো থাকে তাদের ক্ষেত্রে কোনো ডট ইউজ করতে হয় না, আর্গুমেন্টের ক্ষেত্রে লাগে। কিন্তু যে অবজেক্টের জন্য কল করছি সেই অবজেক্টের যে কোনো প্রাইভেট বা পাবলিক ডাটা হোক না কেন, সেটার জন্য আমাদের ওই ফাংশনের জন্য আমাদের কি কোনো ডট অপারেটর দিয়ে ডাটাগুলোকে বোঝাতে হয় না। কিন্তু ফ্রেন্ড ফাংশন যেহেতু ওই ক্লাসের মেম্বার ফাংশন না এবং একে যেহেতু অবজেক্ট দিয়ে কল করছি না, সেই কারণে আমরা কি করব, ওই ক্লাসের কোনো ডাটাকে ইউজ করতে গেলে অবজেক্ট ডট ডাটা এই ফর্মে করব। তো এই অংশটা মানে আসলে যখন এক্সাম্পল নিয়ে কাজ করব তখন হচ্ছে আরো ক্লিয়ার হবে যে এটা কি বোঝাচ্ছে। It can be declared either in the private or public part of a class without affecting its meaning. তার মানে বুঝালো যে আমি যে ফাংশনটাকে ফ্রেন্ড বলবো সেটা পাবলিকে লিখলেও, পাবলিক পোর্শনে লিখলেও যা, প্রাইভেট পোর্শনে লিখলেও তা। অর্থাৎ হচ্ছে নর্মালি কি প্রাইভেটে লেখা আর পাবলিকে লেখার মধ্যে ডিফারেন্স আছে, কিন্তু ফ্রেন্ড ফাংশনের ক্ষেত্রে কোনো ডিফারেন্স নাই। তুমি একটা ফাংশনকে যদি ফ্রেন্ড করো এবং সেটা যদি প্রাইভেট সেকশনে লিখো, তার যা মিনিং হবে ওইটাকে পাবলিক সেকশনে লিখলেও একই মিনিং হবে। Usually it has the objects as arguments. এটা বলেছে যে সাধারণত আমরা যে সকল কাজে ইউজ করি সাধারণত হচ্ছে কি প্যারামিটার হিসেবে আর্গুমেন্ট পাঠাতে হয়, যদিও পাঠাতেই হবে এমন কোনো শর্ত নেই। তো আমার মনে হয় আমরা থিওরিটিক্যাল কথা অনেক বলেছি, প্র্যাকটিক্যালি না দেখলে আসলে জিনিসটা বোঝা যাবে, বুঝতে হয়তো একটু সমস্যা হবে। আমরা এখন হচ্ছে যে দেখি। তো এখানে দেখো স্যাম্পল নামে কি আছে, একটা ক্লাস আছে, সেই ক্লাসের দুটো প্রাইভেট ডাটা হচ্ছে এ আর বি। আর পাবলিক সেকশনে আমরা কয়টা মেম্বার ফাংশন আছে কে বলতে পারো এই ক্লাসের? একটা। হ্যাঁ, যদিও মনে হচ্ছে দুইটা, কিন্তু আসলে কয়টা? একটা। আসলে একটা। তাহলে সেট ভ্যালুটা হচ্ছে স্যাম্পল ক্লাসের কি মেম্বার ফাংশন, আর মিনটা হচ্ছে একটা অর্ডিনারি ফাংশন, কিন্তু আমরা এই ফাংশনটাকে স্যাম্পল ক্লাসের কি করলাম, ফ্রেন্ড হিসেবে ঘোষণা করলাম। এর ফলে মিন ফাংশনটা স্যাম্পল ক্লাসের এ এবং বি এই দুটো অবজেক্টকে কি করতে পারবে, অ্যাক্সেস করতে পারবে, রাইট পেয়ে গেল। মানে ফ্রেন্ড যদি ঘোষণা করো করতেই হবে এমন কথা নাই, মূল কথা হচ্ছে আমি ইচ্ছা করলে করতে পারবো। মিন ফাংশন চাইলে স্যাম্পল ক্লাসের এ বি অথবা সেট ভ্যালু এগুলো সবগুলোই কি করতে পারবে, অ্যাক্সেস করতে পারবে। আচ্ছা, আমরা যদি এই ফ্রেন্ডটাকে এখানে না লিখে উপরে এখানে লিখতাম বা কোনো সমস্যা হতো? কোনো সমস্যা হতো না, কারণ আমরা একটু আগে লাস্ট করলাম যে একটা ফাংশনকে ফ্রেন্ড হিসেবে ঘোষণা করলে সে পাবলিক পোর্শনে থাকবে না প্রাইভেট পোর্শনে থাকবে তাতে কোনো যায় আসে না। আচ্ছা, এখন আসো আমরা মেইনে কি করলাম, এক্স নামে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। কোন ক্লাসের? স্যাম্পল ক্লাসে। আমি যদি লিখি এক্স সেট ভ্যালু,
তাহলে কি হবে, আমরা এই মেম্বার ফাংশনটা কল হলো, যেহেতু এটা জিরো আর্গুমেন্ট, ওখানে জিরো আর্গুমেন্ট আকারে যাবে এবং এর মান 25 আর বি এর মান 40 করে দিবে। এটা কোন অবজেক্টের জন্য? এটা হচ্ছে এক্স অবজেক্টের জন্য। তাহলে এক্স অবজেক্টের এ ডাটার মান হইল কত? 25 আর বি ডাটার মান হলো 40। ঠিক আছে, তাহলে এটার কাজ হচ্ছে এটা। এখন আমরা মিন এক্স এটাকে কল করলাম, মিন এক্স। তাহলে এই এক্সটা হচ্ছে কি, আমার এই অবজেক্ট এক্স। তাহলে এই এক্স এই এস এর কাছে চলে আসলো। এখন আমরা এখানে কি করলাম, এস ডট এ আর এস ডট বি হচ্ছে কি করলাম, যোগ করলাম। তাহলে এস ডট এ হচ্ছে 25 আর এস ডট বি হচ্ছে 40। কেন? কারণ এই এক্স যেহেতু প্যারামিটার হিসেবে এখানে পাঠিয়েছি, তাহলে এস এর মান হয়ে যাচ্ছে কত, এক্স এর ভ্যালুগুলাই এস পেয়ে যাচ্ছে। তাহলে এস ডট এ আর এস ডট বির মান হচ্ছে 25 আর 40। এখন এই দুইটা যোগ করলে কত হচ্ছে, 25 আর 40 যোগ করলে কত হয়, 65। তো এটাকে আমরা যদি 2 দিয়ে ভাগ করি কত পাবো? এটা কাস্টিংটা দরকার ছিল না, কাস্টিং না করলে হবে। 2 দিয়ে ভাগ করলে কত হবে? হ্যাঁ, 32.5। তো এই ভ্যালুটাই হচ্ছে আমাদের রিটার্ন হবে। তাহলে এখান থেকে আমরা আউটপুট পাবো 32.5। আচ্ছা, এখন বলো যে এই প্রোগ্রামটাতে কোথাও বুঝতে সমস্যা আছে কিনা? এখানে মিনের ভিতরে, হ্যাঁ, মিনের ভিতরে s ডট a প্লাস s ডট b লিখছে স্যার। এখানে তো সরাসরি অ্যাক্সেস করে না, অবজেক্টের মাধ্যমে অ্যাক্সেস করছে। হ্যাঁ, কিন্তু যেহেতু মিন হচ্ছে মেম্বার ফাংশন না, সে তো অবজেক্টকে অ্যাক্সেস করার পারমিশন মানে করতে পারতো না। আচ্ছা স্যার, বুঝতে পারছি। আমি যদি ফ্রেন্ডটা তুলে দিই তাহলে কি পারবে? না মানে আমি যদি এই লাইন পুরোটা তুলে দিই তাহলে পারবে? না স্যার। তখন মিন হচ্ছে একটা অর্ডিনারি ফাংশন, তাহলে সে স্যাম্পল ক্লাসের কোনো কিছুকে অ্যাক্সেস করতে পারার কথা না। পেরেছে তো পেরেছে, একদম প্রাইভেট ডাটাগুলোকে পর্যন্ত পেরেছে। আর ওই যে বললাম যে যেহেতু মিনটাকে কোনো অবজেক্ট দিয়ে কল করি নাই, যেমন ধরো সেট ভ্যালু, এটাকে কিন্তু এক্স ডট সেট ভ্যালু দিয়ে কল করা হয়েছে, কিন্তু মিনকে কিন্তু আমরা কিন্তু কি এক্স ডট মিন এভাবে কিন্তু কল করা যাবে না। যাবে? আমি সেট ভ্যালুটাকে কি করতে পারবো, এক্স ডট সেট ভ্যালু এভাবে কল করতে পারবো, কিন্তু আমি মিন ফাংশনটাকে কি এক্স ডট মিন এভাবে কল করতে পারবো? না স্যার। উত্তর হচ্ছে না। কারণ মিন হচ্ছে স্যাম্পল ক্লাসের কোনো কি না, মেম্বার ফাংশন না। তাহলে স্যাম্পল ক্লাসের কোনো অবজেক্ট তাকে হচ্ছে কি করতে পারবে না, সরাসরি কল করতে পারবে না। তাহলে মিনটাকে আমরা নরমাল ফাংশন কি ওখানে ভিতরে করা যাবে, ক্লাসের ভিতরে এই ফ্রেন্ড ফাংশনটাকে? জি স্যার। মানে এই ডেফিনেশনটা আমরা ভিতরে লিখতে পারবো কিনা? জি স্যার। উত্তর কি বলো দেখি, কে বলতে পারবো? কে একজন উত্তরটা দাও তো দেখি। না স্যার, পারবো না। কেন? কারণ মিন তো হচ্ছে ওই ক্লাসের কোনো ফাংশনই না। জি স্যার। তার মানে হচ্ছে কি, কোন একটা ফাংশন বাইরে লেখা আছে, আমি আমার কাজের সুবিধার জন্য বললাম কি যে তার সাথে একটা সন্ধি পাতালাম যে তোমাকে আমি আমার ফ্রেন্ড বানালাম, এর ফলে তুমি আমার কিছু কাজ তোমার ভিতরে করতে পারবা, আমার কিছু ডাটা তুমি নিতে পারবা, নিয়ে সেগুলো দিয়ে কাজ করতে পারবা। অর্থাৎ হচ্ছে মিনের সাথে স্যাম্পলের হচ্ছে কি চুক্তি হচ্ছে, একজন একজনের ফ্রেন্ড হয়েছে, ফ্রেন্ড হওয়ার কারণে
সে হচ্ছে মিনের কাছে তার কি ডাটাগুলোকে দিতে পারবে, এর ফলে মিন তার কিছু কাজ করে দিতে পারবে। বুঝা গেছে? তাহলে ওই যে আমরা লাস্ট স্লাইডে অনেকগুলো কথা বলেছি, আমার মনে হয় এখন এই কথাগুলোর উত্তর অনেকটা তোমরা পেয়ে গেছো। এই যে এইভাবে যে করতে হবে a.x ডাটাগুলোকে যখন অ্যাক্সেস করব আমরা ফ্রেন্ড ফাংশনের ভিতরে, তখন হচ্ছে কি অবজেক্ট ডট মেম্বার এইভাবে করা যাবে। আর বাকিগুলো তো চলে আসছে, যে সরাসরি করা যাবে না, অবজেক্ট দিয়ে কল করা যাবে না, এগুলো সব চলে আসছে। মানে এটাই একটু বোঝার ব্যাপার ছিল, সেটা হচ্ছে মানে এই এক্সাম্পল দিয়ে হচ্ছে তোমাদের এটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। যে আমরা এখানে নরমাল যখন হচ্ছে মেম্বার ফাংশন দিয়ে কল করি, যে অবজেক্টের জন্য কল হয় সেই অবজেক্টের ক্ষেত্রে কি ডট অপারেটর ইউজ করতে হয় না। মানে আমরা যদি এটাকে এরকম এক্স ডট মিন লিখতাম, তাহলে হচ্ছে কি এ আর বি এর জন্য হচ্ছে কি আমাদের কোনো ডট অপারেটর ইউজ করতে হতো না। কিন্তু যেহেতু মিন হচ্ছে এর মেম্বার ফাংশন না, আমরা অবজেক্ট দিয়ে কল করতে পারছি না, আমরা এক্সটাকে আর্গুমেন্ট আকারে পাঠাতে পারবো এবং ওর মাধ্যমে আমরা হচ্ছে কি ওই ক্লাসের ডাটাগুলো নিয়ে কাজ করতে পারবো। তাহলে আমরা মনে হয় পরেরটা সামনে আগাই। আর কোনো কোশ্চেন আছে? আমরা আরো কয়েকটা দেখি, তাহলে আরো কোশ্চেন থাকলে পরে দেখা যাবে। এটা হলো আরেকটা জিনিস, মেম্বার ফাংশনস অফ ওয়ান ক্লাস ক্যান বি ফ্রেন্ড ফাংশন অফ অ্যানাদার ক্লাস। ইন সাচ কেস দে আর ডিফাইন্ড ইউজিং দ্য স্কোপ রেজলিউশন অপারেটর এস শোন বিলো। তাহলে দেখো আমার এখানে একটা ক্লাস আছে এক্স আর একটা ক্লাস আছে ওয়াই। ওয়াই এর একটা এক্স এর একটা মেম্বার ফাংশনের নাম হচ্ছে ফান1। এটা কিন্তু এক্স এর ফাংশন, এক্স এর ক্লাস এক্স এর নিজস্ব মেম্বার ফাংশন ফান1, সেটা প্রাইভেট হোক পাবলিক হোক। আচ্ছা, আমরা এখন আসলাম ক্লাস ওয়াই। তো আমরা বললাম ক্লাস ওয়াই এ ফান1টা হচ্ছে ক্লাস ওয়াই এর ফ্রেন্ড ফাংশন। তাহলে কে কার জিনিস অ্যাক্সেস করতে পারবে বলো দেখি? স্যার ওয়াই অ্যাক্সেস জিনিস ফান1টা হচ্ছে কি করতে পারবে? ওয়াই এর গুলো অ্যাক্সেস করতে পারবে স্যার, ক্লাস ওয়াই এর ডাটাগুলোকে অ্যাক্সেস করতে পারবে। তার মানে ক্লাস এক্স থেকে বেসিক্যালি আমরা ক্লাস ওয়াই এর কিছু ডাটা অ্যাক্সেস করতে পারছি। যেহেতু ফান1 হচ্ছে ক্লাস এক্স এর মেম্বার ফাংশন এবং এই ফাংশনটা যেহেতু ক্লাস ওয়াই এর কি ফ্রেন্ড, তাহলে ফান1 বা ক্লাস এক্স ক্লাস ওয়াই এর ডাটাকে অ্যাক্সেস করতে পারবে। কিন্তু উল্টাটা কিন্তু এখানে আমরা বলি নাই। ক্লাস ওয়াই ক্লাস এক্স এর কিন্তু কি কোনো পারমিশন এখানে নাই। ক্লাস এক্স এর ফাংশন 1টা, এখানে যদি আরো অনেকগুলো মেম্বার ফাংশন থাকতো তারা কিন্তু পারতো না। শুধু কে পারবে? ফান1টা পারবে, যেহেতু ফান1টাকে ক্লাস ওয়াই এর ভিতরে তার ফ্রেন্ড হিসাবে ডিক্লেয়ার করা হয়েছে। তো এরকম ধরো অনেকগুলো ফাংশন আছে, ধরো ক্লাস এক্স আছে, ওয়াই আছে, জেড আছে, ধরো ওখানেও ফান1 আছে। তাহলে আমরা বোঝার জন্য এটা কার ফাংশন, এই জন্য আমরা এখানে কি ইউজ করেছি? স্কোপ রেজলিউশন অপারেটর ইউজ করেছি, যে এটা দিয়ে বোঝাচ্ছে যে এই ফান1টা হচ্ছে কার? এক্স ক্লাসের মেম্বার ফাংশন। বুঝা গেছে এটুক? কোশ্চেন আছে এখানে? না স্যার। আচ্ছা, আচ্ছা এখানে দেখো আরেকভাবে, ওই যে আমরা মূলত দেখো ওখানে দেখেছিলাম যে আইদার একটা অর্ডিনারি ফাংশন হয় অথবা হচ্ছে একটা মেম্বার ফাংশন একটা ক্লাসের ফ্রেন্ড হয়। আর এখানে আমরা দেখব we can also declare all the member functions of one class as the friend function of another class. In such case the class is called a friend class. অর্থাৎ এখানে হচ্ছে আমরা ক্লাস জেড লিখলাম,
আর ফ্রেন্ড ক্লাস লিখলাম এক্স। তাহলে এখানে কি হচ্ছে আসলে বলো দেখি। ক্লাস এক্স এর মেম্বার ফাংশনগুলো ক্লাস জেড এর প্রাইভেট ডাটা অ্যাক্সেস করতে পারবে। হ্যাঁ, তাহলে কে কাটটা পারবে? এক্স জেড এরটা পারবে। এক্স জেড এরটা পারবে না, জেড এক্স এরটা পারবে। মানে স্যার এক্স ক্লাসটা জেড ক্লাসের ফাংশন অ্যাক্সেস করতে পারবে। হ্যাঁ, মানে এটা সবসময় রাখো, অনেকে এটা উল্টা করে ফেলে যে এক্স ক্লাস জেড ক্লাসের ডাটাগুলোকে অ্যাক্সেস করতে পারবে, কিন্তু জেড ক্লাসের ব্যাপারে এখানে কি কোনো কিছু বলা নাই। এখন হচ্ছে আরেকটু এক্সাম্পল দেখি। আচ্ছা, তোমরা প্রথমে একটু দেখা যাচ্ছে না, আর একটু বড় করতে হবে? দেখা যায়? স্যার এর আগের এক্সাম্পলটা একটু যদি আরেকবার দেখাতেন। এটা এখানে জেড ক্লাসটা এক্স এর উপাদানগুলোকে অ্যাক্সেস করতে পারবে না, আপনি এটাই বলতেছেন? ওর ব্যাপারে তো কিছু বলা নাই, কিন্তু এক্স এর ব্যাপারে বলা আছে। মানে যে ফ্রেন্ড সে হচ্ছে ওই ক্লাসটাকে পারে। অর্থাৎ প্রথম থেকে এক্সাম্পল গুলো দেখো। এখানে ফ্রেন্ডকে সিম্পল এখানে হচ্ছে মিন ফাংশনটা হচ্ছে ফ্রেন্ড। কার ফ্রেন্ড? স্যাম্পলের ফ্রেন্ড। তাহলে মিন পারে স্যাম্পলের কি ডাটাগুলোকে অ্যাক্সেস করতে। বুঝা গেছে? হ্যাঁ, মানে যেই ফাংশনটাকে বলা হয়েছে সেই ফাংশনটা ওই ক্লাসটার অ্যাক্সেস পাওয়ার পায়। এখানে কি দেখো, এখানে ডিফাইন করা হয়েছে ফান1। কার? সে হচ্ছে ফ্রেন্ড, ক্লাস ওয়াই এর ফ্রেন্ড, তাই না? তাহলে ফান1টা ক্লাস ওয়াই এর ডাটাগুলোকে পারে। এখন ফান1 যেহেতু ক্লাস এক্স এর মেম্বার ফাংশন, তার মানে হচ্ছে কি ক্লাস এক্স এর ফান1 মেম্বার ফাংশনটা ক্লাস ওয়াই এর ডাটাগুলোকে অ্যাক্সেস করতে পারে। তাহলে এখানে কি হবে? ফ্রেন্ড হচ্ছে কে? ক্লাস এক্স। ক্লাস এক্স। তাহলে ক্লাস এক্স ক্লাস জেড কে হচ্ছে অ্যাক্সেস করতে পারে। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন এখানে দেখো, এটা আরেকটা মানে আমরা তো ওই থিওরি যেগুলো পড়লাম এখানে এটা সাথে তো এখানে প্রথমে দেখো একটা ক্লাস আছে, তার নাম হচ্ছে কি এক্স ওয়াই জেড। তার একটা মেম্বার ডাটা নাম হচ্ছে ডাটা। সেট ভ্যালু দিয়ে যেই প্যারামিটারটা আসবে, আর্গুমেন্টটা আসবে, সেটা ডাটাতে অ্যাসাইন করা হচ্ছে। আর অ্যাড নামে একটা ফাংশন দেওয়া হয়েছে, এটা হচ্ছে এই ক্লাসের ফ্রেন্ড। আর এর আর্গুমেন্ট সেকশনে দেখো কি আছে, এক্স ওয়াই জেড আছে আর এবিসি আছে। তার মানে হচ্ছে দুইটা ক্লাসের সাথে রিলেশন আছে। তো নিচের দিকে তাকালে বুঝতে পারছো যে অ্যাড ফাংশনটা এবিসি ফাংশনের সাথেও কি ফ্রেন্ড। তো এবিসি ফাংশনেরও প্রাইভেট ডাটা হচ্ছে ডাটা, আর আগের মতোই সেট ভ্যালু দিয়ে ভ্যালু সেট করা হয়। তার মানে আমরা এখানে দেখলাম যে একই ফাংশন, যেটা এক্স ওয়াই জেড এরও মেম্বার ফাংশন না, এবিসি ক্লাসেরও মেম্বার ফাংশন না, তারা হচ্ছে এক্স ওয়াই জেড এবিসি দুইটা ক্লাসেরই হচ্ছে কি ফ্রেন্ড ফাংশন। আচ্ছা, এখন দেখো অ্যাড ফাংশনটা কি করে। আচ্ছা, তাহলে অ্যাড ফাংশনটা কি করে? অ্যাড ফাংশনটা হচ্ছে এক্স ওয়াই জেড এর একটা অবজেক্ট সে প্যারামিটার হিসেবে নেয়, এবিসি ক্লাসের একটা অবজেক্ট সে প্যারামিটার হিসেবে নেয়। নিয়ে এখানে আর আমি বেশি কিছু কাজ দেখাই নাই, জাস্ট কি করেছে, দুইটা ডাটাকে যোগ করে যোগফলটা হচ্ছে ডিসপ্লে করছে। তাহলে মেনে আসো, দেখো কি করে। মেনে হচ্ছে এবিসি ক্লাসের একটা অবজেক্ট হচ্ছে এ, এক্স ওয়াই জেড ক্লাসের একটা অবজেক্ট হচ্ছে এক্স। তো আমি যদি
এ ডট সেট ভ্যালু লিখি, তাহলে এ ক্লাসের এবিসি ক্লাসের কি এই সেট ভ্যালু ফাংশনটা হচ্ছে কি কল হবে, এবং এই ডাটাটার মান এর জন্য ডাটাটার মান অ্যাসাইন করবে। তাহলে কত হলো সেটা 10। ঠিক একইভাবে এক্স ডট সেট ভ্যালু 20, তাহলে আমার এক্স ওয়াই জেড ক্লাসের জন্য কল হবে এবং এই মেম্বার ফাংশনটা কল হবে এবং ডাটাটা ওই এক্স অবজেক্টের জন্য হচ্ছে 20 হিসাবে কি অ্যাসাইন হবে। এখন আমি অ্যাড এক্স এ কল করলাম, তাহলে অ্যাড হচ্ছে একটা নর্মাল ফাংশন, কিন্তু সে আবার একই সাথে কি ওই দুইটা ক্লাসের হচ্ছে কি ফ্রেন্ড ফাংশন। এই কারণে অ্যাড এর ভিতরে আমি ওই দুইটা ক্লাসের কি করতে পারবো, ডাটাগুলো নিয়ে কাজ করতে পারবো। তাহলে দেখো আমরা কিভাবে কাজ করছি আমরা আগে দেখলাম। যেহেতু এটা অবজেক্ট দিয়ে কল হয় না, আমরা যত ধরনের কাজ করব সবগুলোতে হচ্ছে কি ডট অপারেটর ইউজ করে করতে হবে। তাহলে এই এক্স যাবে হচ্ছে ওবি1 এর কাছে, এই এ যাবে হচ্ছে ওবি2 এর কাছে। তাহলে আমরা যখন এর ভিতরে ওদের নিয়ে অপারেশন করতে যাব তখন হচ্ছে ওবি1 ডট ডাটা প্লাস ওবি2 ডট ডাটা, এইভাবে হচ্ছে আমরা করতে পারবো। তাহলে ওবি1 ডট ডাটাতে আমরা মানটা পাবো হচ্ছে 10, আর ওবি2 ডট ডাটাতে আমরা মানটা পাচ্ছি হচ্ছে 20। ঠিক বলছি? ঠিক বলি নাই? ওবি1 ডট ডাটাতে কত পাবো বলো দেখি? ওবি1 এর কাছে যাচ্ছে কি x, 20 পাবো। ওবি1 এর কাছে যাচ্ছে হচ্ছে x, তাহলে এখানে পাবো হচ্ছে 20। আর ওবি2 এর কাছে গেছে হচ্ছে a, তাহলে এখানে কত পাবো 10। তাহলে এই 20 আর 10 যোগ করলে আমার রেজাল্ট হবে 30। সেটাই হচ্ছে এই সি আউট দিয়ে ডিসপ্লে করব। তাহলে আমরা দেখলাম যে একটা ফাংশন মাল্টিপল ক্লাসের ডাটা নিয়ে কি করতে পারে, কাজ করতে পারে। এটা অনেক সময় দরকার পড়ে যে এক ক্লাসের ডাটার সাথে আরেক ক্লাসের ডাটার হচ্ছে কি আমাকে কোনো ধরনের কাজ করতে হবে। এটা অ্যারিথমেটিক অপারেশন বলো, কম্পেয়ার বলো, বিভিন্ন ধরনের কাজ করতে হতে পারে। তো এই ফ্রেন্ড ফাংশনের মাধ্যমে আমরা এই কাজটা করতে পারি। মানে এই দুইটাকে বলতে পারো যে খুব বড় দুইটা হচ্ছে অ্যাপ্লিকেশন, যে ফ্রেন্ড ফাংশনটা কেন তৈরি করা হয়েছে। একটা হচ্ছে অপারেটর ওভারলোডিং এ লাগে, আর আরেকটা হচ্ছে আমাদের মাল্টিপল ক্লাসের ডাটা নিয়ে যদি একটা ফাংশনের ভিতরে কাজ করতে চাই তখন হচ্ছে কি ফ্রেন্ড ফাংশন আমাদের লাগে। তো এখানে দেখো আচ্ছা, আজকে আমি মনে হয় একবারে শেষ করে দিব, না ব্রেক দিতে চাও না আমাদের? আচ্ছা তাহলে আমরা সামান্য একটু পরে আমি ব্রেক দিচ্ছি, ব্রেক দিয়ে তাহলে এরপরে আরেকটু করাবো। আচ্ছা এখানে দেখো আমরা এখানে ক্লাস এবিসি সেমিকোলন এটা লিখতে হয়েছে। কেউ বলতে পারবে এটা কেন লিখতে হলো আমাকে? এটা কেউ বলতে পারবে কেন আমি এটাকে বলা হয় ফরওয়ার্ড ডিক্লারেশন, কেন লিখতে হলো এটা? স্যার ক্লাস এবিসিটা স্যার আমি ইয়াতে ডিক্লেয়ার করছি, কাজ করছি স্যার পরে, কিন্তু হ্যাঁ এবিসিটা তো স্যার এখানে আমি যখন ফ্রেন্ড ফাংশন ডিক্লেয়ার করেছি তখন তার বলেছি যে একটা প্যারামিটার হচ্ছে কি, একটা প্যারামিটার হচ্ছে এবিসি। তো এবিসি ক্লাসটা তো কি সাউন্ড হচ্ছে কোথাও, আমরা বলে হ্যাঁ কে এটা ছেড়েছ? মিশকাতুল করিম, মিশকাতুল করিম তুমি আচ্ছা আমরা কি বলছিলাম যে হ্যাঁ ওয়ালাইকুম সালাম। হ্যাঁ
হ্যাঁ তোমার ওখান থেকে সাউন্ড আসতেছিল স্যার ভুলে আনমিউট হয়ে গেছিল তাই তুমি এই ক্লাসের মাঝখানে কি গান শুনতেছো না ইয়া এটা কি এফএম রেডিও চালাই দিছো না কি করতেছো স্যার ভুলে প্লে হয়ে গেছে আচ্ছা আচ্ছা যাই হোক আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে আমরা ক্লাস XYZ আছি তো ক্লাস XYZ এর মধ্যে আমরা একটা প্যারামিটারের টাইপ বললাম হচ্ছে এবিসি কিন্তু এখনো পর্যন্ত তো এবিসি নামে হচ্ছে কি কম্পাইলার কিছু চিনে না তো এই জন্য আমাদেরকে হচ্ছে কি কম্পাইলারকে আশ্বস্ত করতে হবে যে এবিসি নামে একটা ক্লাস পরে ডিফাইন করা হবে তো এই কাজটাকে বলা হয় ফরওয়ার্ড ডিক্লারেশন আচ্ছা আমার মনে হয় আমরা এখন হচ্ছে একটু 32 বাজে তো আমরা 40-এ আবার আসি 8 থেকে 10 মিনিটের একটা ব্রেক দিলাম আমরা এরপরে মানে এতক্ষণ পর্যন্ত তো আমরা শিখলাম যে ফ্রেন্ড ফাংশন কি জিনিস এখন আমরা ইয়ার পরে আমরা শিখবো হচ্ছে ফ্রেন্ড ফাংশন দিয়ে কিভাবে হচ্ছে অপারেটর ওভারলোডিং এর কাজ করা যায় আর তোমরা যদি মনে করো যে আধা ঘন্টার মধ্যে আমি শেষ করতে পারবো তাহলে কি একবারে টেনে যাব না ব্রেকটা দিব আধা ঘন্টার মধ্যে শেষ করলে স্যার টেনে গেলে ভালো হবে আচ্ছা ঠিক আছে তাহলে টেনে চলে যাই মানে মানে আমাদের তো মূল বোঝা হয়ে গেছে এখন যা শুধু এটা হচ্ছে যে অ্যাপ্লিকেশনটা দেখব তো এটা আগে বললাম যে এটা হ্যাঁ বুঝি নাই বুঝাই দেন স্যার এখন হ্যাঁ মানে তাহলে আমরা মনে হয় 5টার আগে আমরা শেষ করে ফেলতে পারবো আচ্ছা তাইলে এখন আসো আজকে শুরুতেই যে কারণে আমি হচ্ছে গত ক্লাসের জিনিসগুলো আলোচনা করেছিলাম এখন হচ্ছে আমরা কি করব এই ফ্রেন্ড ফাংশন ইউজ করে ওভারলোডিং এর কাজটা করব তো তোমরা দেখেছো যে যখন মেম্বার ফাংশন দিয়ে কাজ করা হয় তখন বাইনারি অপারেটরের ক্ষেত্রে প্রথম যে অপারেন্টটা থাকে সেই অপারেন্ট হচ্ছে ওই অপারেটর ফাংশনটাকে কল করে আর দ্বিতীয় যে অপারেন্ট আছে সেটা বেসিক্যালি আর্গুমেন্ট আকারে যায় কিন্তু ফ্রেন্ড ফাংশন দিয়ে যদি কাজটা করি তাহলে কি একই রকম হবে একই রকম হবে বলো দেখি একই রকম হবে না তার কারণ হচ্ছে আমরা তো অপারেটর ফাংশনটাকে কি হিসেবে কল করতে পারবো না অবজেক্টের মেম্বার ফাংশন হিসেবে কল করতে পারবো না তার মানে দুইটার কলিং স্টাইলটা এক হলো না এর ফলে আর্গুমেন্টের সংখ্যাও কি হবে না এক হবে না যেহেতু এখানে প্রথম অপারেন্টটা আর্গুমেন্ট আকারে যেতে পারছে না যেটা আমরা অবজেক্ট হিসেবে কল করার কারণে ওইটা অটোমেটিক চলে যাচ্ছে আর্গুমেন্ট ধরে পাঠাতে হতো না এই কারণে বাইনারি অপারেটরের ক্ষেত্রে ফ্রেন্ড ফাংশনে আমার আর্গুমেন্ট সংখ্যা দুইটাই হতে হবে তাহলে ইউনারি অপারেটরের ক্ষেত্রে কয়টা হবে একটা হবে তাহলে এটা একটা পার্থক্য যে মেম্বার ফাংশন দিয়ে করলে আর্গুমেন্ট সংখ্যাটা একটা কম থাকে ইউনারি ক্ষেত্রে 0 বাইনারি ক্ষেত্রে 1 আর ফ্রেন্ড ফাংশন দিয়ে করলে আর্গুমেন্ট সংখ্যাটা একটা কি হয় ওখান থেকে একটা বেশি অর্থাৎ হচ্ছে বাইনারি অপারেটরের ক্ষেত্রে দুইটাই লাগবে ইউনারি অপারেটরের ক্ষেত্রে একটাই লাগবে তো আমরা দুইটা एग्जांपल দেখব আচ্ছা দেখো এখানে এটা আসলে পড়ানোর খুব বেশি কিছু নাই আমাদের মেইনের ভিতরে ওই যে dist1 dist3 dist4 তিনটা অবজেক্ট কল করা হলো dist1 টাকে আমরা ইউজার ইনপুট নিলাম dist2 টাকে হচ্ছে আমরা ভ্যালু অ্যাসাইন করলাম করার পরে আমাদের হচ্ছে এইখানে হচ্ছে প্রথম কাজ dist3 dist1 dist2 তাহলে dist1 এবং dist2 এটাকে আমরা কি করছি প্লাস অপারেটর দিয়ে ওভারলোড করছি
তাহলে ক্লাসটা ডিস্টেন্স ক্লাসের জন্য ওভারলোড করতে যাচ্ছি। এখন কাজটা করলাম কিভাবে, আমরা ইয়াতে যাই, ডিস্টেন্স ক্লাসে যাই। তো তোমরা যদি একটু আগে একটা মনে থাকে, বা আমি আবার এখনই দেখাচ্ছি, এই যে এটা ছিল হচ্ছে আমাদের মানে গত ক্লাসের ইয়া। তো এখানে দেখো আমরা কি করেছিলাম, ডিস্টেন্স অপারেটর প্লাস ডিস্টেন্স, এইভাবে হচ্ছে আমরা অপারেটর ফাংশনটাকে হচ্ছে ডিফাইন করেছি। তাহলে যেই অবজেক্টের জন্য কল হবে সেটা হচ্ছে ফার্স্ট আর্গুমেন্ট হিসেবে, মানে ফার্স্ট অপারেন্ড হিসেবে থাকবে, আর ডান পাশে যেটা থাকবে সেটা হচ্ছে কি আর্গুমেন্ট আকারে আসলো, এবং এখানে হচ্ছে সেটা কাজ করবে। যে এই ডিস্টেন্সটা হচ্ছে বেসিক্যালি যে d2 ফিট এটা, আর ফিটটা হচ্ছে আমার প্রথম অপারেন্ডের জন্য। তাহলে এইভাবে ছিল হচ্ছে আমাদের মেম্বার ফাংশনকে যদি করি, জাস্ট পার্থক্যটা দেখলেই হবে। এখন এইখানে দেখো আমরা কিভাবে কল করছি, উপরে সবকিছু একই এবং তোমরা এই ক্লাসটার সাথে সবাই পরিচিত। এই জায়গাটাই হচ্ছে পার্থক্যটা। ফ্রেন্ড ফাংশন যেহেতু করেছি এটা তো থাকবেই, ডিস্টেন্স অপারেটর প্লাস এগুলো ঠিক আগের মতোই আছে। পার্থক্য প্রথম পেলাম এখানে, আগে এখানে ছিল একটা অপারেন্ড, এখন কয়টা অপারেন্ড হয়ে গেছে, সরি আগে ছিল একটা আর্গুমেন্ট, এখন কয়টা আর্গুমেন্ট হয়ে গেছে, দুইটা আর্গুমেন্ট হয়ে গেছে। তাহলে ফ্রেন্ড করার কারণে এটা হয়ে গেল। এবং আমাকে আবার মাথায় রাখতে হবে এই ইয়াটা ফাংশনটা আমার ডিস্টেন্স ক্লাসের কিনা, মেম্বার ফাংশন না। তাহলে এখানে হচ্ছে আমরা এখন কি করলাম, ক্লাসের বাইরে আমরা এটাকে ডিফাইন করলাম। দেখো ক্লাসের বাইরে যেহেতু ডিফাইন করেছি, কিন্তু এখানে কি নাই, কোন স্কোপ রেজুলেশন অপারেটরটা আছে? আগেরটার ক্ষেত্রে কিন্তু স্কোপ রেজুলেশন অপারেটরটা ছিল, যেহেতু মানে আগেটা ইচ্ছা করলে ক্লাসের ভিতরে ডিফাইন করলে তো আর লাগতো না, কিন্তু ক্লাসের ভিতরে ডিক্লেয়ার করেছিলাম, আর ফাংশনটা রিয়েলি লিখছিলাম হচ্ছে ক্লাসের বাইরে। যেহেতু ক্লাসের মেম্বার ফাংশনকে ক্লাসের বাইরে লিখেছিলাম, ওখানে হচ্ছে কি স্কোপ রেজুলেশন অপারেটর ইউজ করতে হয়েছে। কিন্তু এখানে আমাদের হচ্ছে কি স্কোপ রেজুলেশন অপারেটর ইউজ করতে হবে না, কারণ এটা হচ্ছে ডিস্টেন্স ক্লাসের কোনো কি না, মেম্বার ফাংশন না। তো এখানে দুইটা প্যারামিটার সে হচ্ছে পাবে, এবং এই কারণে দেখো এখানে ফিট ফিট দুই ক্ষেত্রেই হচ্ছে কি ডট ডট দিয়ে করতে হচ্ছে, যেহেতু এটা অবজেক্ট কল করছে না। কিন্তু আগেরটাই দেখো প্রথমটাতে আমাদের ডট লাগেনি, দ্বিতীয়টাতে হচ্ছে কি ডট লেগেছে। এটা ইচ্ছা করলে তুমি একটা টেম্পোরারি ভেরিয়েবল দিয়ে তার মধ্যে করতে পারতে, অথবা আমরা গত ক্লাসে শিখছি নেমলেস কি রিটার্ন করা যায়, নেমলেস অবজেক্ট করে আমরা হচ্ছে কি রিটার্ন করতে পারি। মানে এটা তুমি টেম্প করলে তুমি হচ্ছে কি টেম্প ডট ফিট টেম্প ডট কি করতে পারতে, ইনচেস করে তারপরে হচ্ছে কি রিটার্ন টেম্প করতে পারতে। আর অথবা আমরা এইভাবে হচ্ছে কি করতে পারি, নেমলেস অবজেক্ট ক্রিয়েট করে সেই অবজেক্টের মাধ্যমে আমরা ডাটা ট্রান্সফার করতে পারি, মানে রিটার্ন করতে পারি আর কি। তাহলে এখানে আমাদের আগেরটা থেকে শিখার জায়গা হচ্ছে শুধু এইটুকুই, এই যে এই ডিক্লারেশনটা চেঞ্জ হলো, এই ডিক্লারেশনের কারণে এই জায়গাটাই চেঞ্জ হলো। আর আগের পেজে হচ্ছে এই জায়গাটায় চেঞ্জ আসলো, এটা ফ্রেন্ড, আর এখানে হচ্ছে আগে একটা আর্গুমেন্ট ছিল, এখন হচ্ছে দুইটা আর্গুমেন্ট হয়ে গেল। তাহলে এখানে আর কিছু নতুন নাই, বাকি সব কিছু আগের মতো। এটা আগে যেভাবে যা আউটপুট দিত এটা এক্স্যাক্টলি তাই আউটপুট দিবে। ঠিক একইভাবে আমরা ইউনারি অপারেটরের জন্য করতে পারি। এখানে আমি টেম্প দেখিয়েছি, ইচ্ছা করলে আমরা এখানে কি করতে পারতাম, আগের বারের মতোই হচ্ছে নেমলেস
অবজেক্ট রিটার্ন করতে পারতাম। এখানেও দেখো এই প্লাস প্লাসটা হচ্ছে কি এই কাউন্টার ক্লাসের হচ্ছে ফ্রেন্ড, আর আমরা যদি এই কত ক্লাসেরটা দেখি তাহলে দেখতে পাবো যে ওখানে ছিল সেটা হচ্ছে কি মেম্বার ফাংশন। যেহেতু মেম্বার ফাংশন ছিল সেখানে হচ্ছে কি প্যারামিটার পাস হয়নি, কিন্তু এখানে একটা আর্গুমেন্ট পাস হয়েছে। এই জায়গাটা একদম হুবহু এক, কোনো পার্থক্য নাই। ওইখানেও ঠিক যা করেছি এখানেও ঠিক তাই করেছি। তাহলে এটা যেহেতু ফ্রেন্ড ফাংশন, এখানে হচ্ছে আমাদের লেখার সময় আমরা এখানে একটা আর্গুমেন্ট নিয়ে কাজ করতে হচ্ছে, আর কাজ হুবহু একই করবে। প্লাস প্লাসটা এখানে প্রি ইনক্রিমেন্ট করবে। আমরা ঠিক একইভাবে পোস্টফিক্সের জন্য কি সেম কাজটাই করতে পারবো। তো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, দিয়ে দিব। আজকেও তোমাদেরকে এই ছোট একটা ভিডিও দেখাই, ওই যে ওই সেম পার্সনের, এটা 5 মিনিটের একটা ভিডিও। How to overload operator. There is one more method for overloading an operator, that is using friend function. Let us learn it through an example, that is complex number. So already I have used this example. Suppose I want to add two complex numbers, C1, C2. Then the result is in C3. So already we have seen how to overload plus operator. Now that time the idea was that either C1 will add or C2 will add. Now we want somebody else to add two complex numbers. So suppose I give you an example that I have some money and you also have some money. We want to add this money. Either I can add this or you can add it, or else we can take the help of our friend who will add the money. If a friend is adding money, then I have to give my money to him as parameter and you also have to give. So he should take both our money as parameter, then he can add it. So that's it. Same approach will follow for friend function. So I'll write a class complex here once again. So I'll just write few things in the class. Class complex. Now, you know, in private we have members like integer, a real part, and integer imaginary part. Then public. Now here I want to have that friend function. So let us see what the prototype of a function should be. See, the prototype of a function should be, it should return a complex number, and the function name is operator plus only I am using. Then it should take two complex numbers as parameters. So first one is complex C1 and complex C2. So this is taking two parameters. So it will take two complex numbers and returns a complex number. So this operator plus this function should be a friend function. So here in the beginning, I'll write friend. So this becomes a friend function. So it is just like there is one function which will take both as parameters, add them, and return the result in C3. So neither C1 nor C2 are adding, somebody else is adding. So this function, friend function, has to be written outside the class without using scope resolution. So I will end the class here itself. Then I will implement this function right on the body of this function. So this is complex operator plus then
complex C1, complex C2. So it's taking two parameters, that is C1 and C2. Then here, let us take a temporary variable, complex T. Then the T dot real is assigned with the C1 dot real plus C2 dot real. Then T dot imaginary is assigned with the C1 dot imaginary plus C2 dot imaginary. See, C1 and C2 both are coming as parameters. It's adding them and taking them in a temporary variable. The result is in temporary variable. Now, return this T. That's it. So this is an independent function. It's outside function. It doesn't belong to a class, but is a friend of a class. So we don't use any scope resolution operator. The same function is implemented here and it is declared as friend. So this is another method of overloading operator. So some operators you can overload as member functions, as well as you can overload them as friend functions. Right? So I have implemented this using friend function, same plus operation. Now how it can be called? Same way, same thing you have to write, C1 plus C2, then the result is coming in C3. So which function will be called? This operator plus function will be called, where C1 and C2 both goes as parameters and they are added. So that's how friend functions can be used for overloading operators. So let us look at this practically and see it by writing a program. Change this function into a friend function. I'll make some changes. First of all, I'll make the members as private, and I will add a constructor as well as a display function. So I will write here private. তো আমার মনে হয় সবাই জাস্ট দেখালাম আর কি, যে আমরা ওনার লেকচারটা মেম্বার ফাংশনের জন্য দেখেছি, তো সেম কাজটা হচ্ছে আমরা এখন ফ্রেন্ড ফাংশন দিয়েও তোমাদেরকে দেখানো হলো আর কি। তাহলে আমাদের এইটুকুর উপরে আর কারো কোনো কোশ্চেন আছে? শোনা যাচ্ছে আমার কথা? জি স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ জি স্যার। তাহলে কারো কোনো কোশ্চেন আছে? আমরা আজকে যতটুকু পড়লাম এটার উপরে আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? বিষয়গুলো বললাম না, এটা তো ওইভাবে যদি অ্যাভেলেবল থাকতো তাহলে আমি হয়তো দিতে পারতাম। যেটুকু অংশ তোমাদেরকে দেখাচ্ছি সেটা তো তোমাদের দিয়ে দিচ্ছি, কারণ এই ভিডিওটা তো লেকচারের মধ্যে চলে আসতেছে। স্যার অন্যান্য ভার্সিটি থেকে স্যার উদ্যমিতে স্যার ফ্রিতে স্যার ক্লাস করতে পারে স্যার। স্যার আমাদের সেরকম আইডি না না, এটা সব কোর্স পারে না, সিলেক্টেড কিছু কোর্স দেয়। মানে বিশেষ করে প্যান্ডামিকের সময় ওরা অনেকগুলো কোর্স হচ্ছে ওপেন করে দিয়েছে। তোমরা এখন খুঁজলেও অনেক কোর্স খুঁজে পাবে যে যেগুলো হচ্ছে ফ্রি। জি স্যার, আমার প্রায় 100-200টা মানে কোর্স এনরোল করা আছে এই ধরনের ফ্রি কোর্স। হ্যাঁ, মানে এখনো প্রচুর কোর্স আছে বিভিন্ন জায়গায়। মানে এমনি তো নরমাল সময় অল্প থাকে, আর প্যান্ডামিকের পরে অনেক কোর্সকে ওপেন করে দিয়েছে ফ্রি হিসেবে। তো ওরকম যদি করতে চাও তাহলে করতে পারো আর কি। মানে এখান থেকে আমি দুই একটা স্লাইড তোমাদেরকে দেখাচ্ছি, মানে এরকম না যে এখান থেকে অনেক বেশি স্লাইড তোমাদেরকে দেখাবো। কোর্সেরা তো আইএসির জন্য স্যার অনেক কিছুই দিচ্ছে। হ্যাঁ, আর তোমাদের এখন যেহেতু জি সুইটের অ্যাকাউন্ট আছে, তোমরা এটা দিয়ে অ্যাপ্লাই করলে অনেক জায়গায় ফ্রি পাবা। মানে এটা তোমরা যখন বলবে যে এটা তোমাদের এডুকেশনাল আইডি, তখন বিভিন্ন প্ল্যাটফর্মে হচ্ছে তোমাদের অনেক কিছু ফ্রি হয়ে যাবে। মানে তুমি নেটে সার্চ করলে অসংখ্য ফ্রি টিউটোরিয়াল পাবে। মানে স্পেসিফিক কোনো এক জায়গা থেকে করতে হবে এরকম না, কিন্তু সবার আগে হচ্ছে ক্লাসটা ঠিক করে বোঝা লাগবে। তুমি যদি মনে করো যে ক্লাসের বোঝার পাশাপাশি সাপ্লিমেন্টারি আরো কিছু জিনিস জানা দরকার, তখন হচ্ছে নেটে ওই টপিকস এর উপরে তুমি সার্চ দাও। সার্চ দিলে দেখবে যে অসংখ্য মানে ফ্রি ভিডিও টিউটোরিয়াল খুঁজে পাওয়া যায়। ওখান থেকে তোমার যে কোনো একটা দেখে নিতে পারো। হ্যালো স্যার। হ্যাঁ বলো
স্যার আমার একটা ছোট প্রশ্ন ছিল, সেটা যদি এই টপিকের উপর না, বাট C++ রিলেটেডই আসলে। কথা হচ্ছে যে স্যার, যখন লং টাইপ কোনো অ্যারের যখন আমরা সাম বের করি, যেমন লং লং ইন্টিজার দিয়ে, তখন স্যার সি আউট দিয়ে প্রিন্ট করার সময় সেটাতে গার্বেজ ভ্যালু দেখায়, বাট প্রিন্ট এফ দিয়ে প্রিন্ট করার সময় সেটা ফুল কাজ করে। এটার কারণটা কি আসলে? আচ্ছা, এটা হচ্ছে না, লং এর ক্ষেত্রে তো সমস্যা হওয়ার কথা না। তুমি কি লং এর বলতেছো না লং লং বলতেছো? স্যার লং লং বা লং আমি দুটোটা দিয়ে কালকে যখন করতেছিলাম, লং এর ক্ষেত্রে সমস্যা হওয়ার কথা না, কারণ হচ্ছে ইন্ট আর লং দুইটারই মানে রেঞ্জটা সমান। তুমি যদি কোড ব্লকসে কাজ করো, তুমি যদি টার্বোসিতে কাজ করো ডিফারেন্ট। টার্বোসিতে ইন্টিজারটা ছিল 16 বিটের, আর এখনকার ম্যাক্সিমাম কম্পাইলার হচ্ছে ইন্টিজার হচ্ছে 32 বিটের, লং হচ্ছে 32 বিটের। তো এখানে কোনো প্রবলেম হওয়ার কথা না। স্যার কালকে বারবার তুমি একটা কোড আমাকে তাহলে পাঠাও, আমি তাহলে চেক করে দেখতে পারি। ও স্যার বলতেছে এখানে একটা কথা, একটা কন্টেস্টে করছিল, এখানে হচ্ছে ইনফিনিটি আসছে, কিন্তু আমি সি আউট দিয়ে ইনফিনিটি আসছে, কিন্তু আমি যখন ইয়াটা দিচ্ছি আপনার হচ্ছে এই প্রিন্টএফ দিয়ে করতেছি, তখন হচ্ছে মানে আমি আগে জিজ্ঞাসা করলাম লং লং এ কাজ করছো না লং এ কাজ করছো? আমি লং, শুধু লং লং এ স্যার, লং লং এ কাজ না, লং লং এ কাজ করলে সমস্যা আছে, কিন্তু লং এ কাজ করলে সমস্যা হওয়ার কথা না। স্যার আমি লং লং এন্ড শুধু লং দুইটা দিয়ে গার্বেজ ভ্যালুই পাইছি, বাট প্রিন্টএফ দেওয়ার পরে ওইটা আবার ঠিক হয়ে গেছে। লং এ তো গার্বেজ ভ্যালু আসার কথা না। লং লং এর ক্ষেত্রে আসতে পারে, কারণ হচ্ছে মানে বাই ডিফল্ট হচ্ছে ইন্টিজার হিসেবে ধরে। জি, কিন্তু তুমি যখন এই লং লং করতে চাও, তুমি লাস্টে হচ্ছে কি লং লং এ হচ্ছে কি এল, সম্ভবত এল এল দিতে, আমি একটু চেক করা লাগবে লং লং এর ক্ষেত্রে। না, এলএলডি তো হচ্ছে তোমার ভিতরে প্যারামিটার, কিন্তু ডাটার সাথে কি দিতে হবে সেটা হচ্ছে একটু দেখা লাগবে। মানে যেমন ধরো ডাটার পিছনে যদি ইউ দাও, তাহলে সেটা হচ্ছে কি আনসাইন বোঝায়। তুমি যদি ডাটার সাথে লাস্টে যদি এফ দাও, তাহলে সেটা হচ্ছে ফ্লোট বোঝায়। তোমার বাই ডিফল্ট তুমি যদি 2.5 লিখো, তাহলে ডিফল্ট ভ্যালু হচ্ছে সেটা হচ্ছে ডাবল। স্যার সি আউটে তো স্যার মানে সি প্লাস প্লাস তো ওইভাবে স্যার ইয়া করে দেওয়া হয় না, কিন্তু ওই জন্যই তো মানে তুমি তো সিতে হচ্ছে প্রিন্টএফ এর মধ্যে হচ্ছে এই ভেরিয়েশন গুলো অনেক ভাবে করা যায়, কিন্তু সি প্লাস প্লাস হচ্ছে বাই ডিফল্ট নিয়ে নেয়, এবং বাই ডিফল্ট সেটা হচ্ছে সেটাকে সে হচ্ছে লং লং করে, সরি শুধু হচ্ছে ইন্টিজার করে। তার মানে তুমি কনভার্ট করতে গেলে তোমাকে হচ্ছে টাইপ কাস্টিং করা লাগবে। হ্যাঁ স্যার, ওইভাবে করে দিলে হয় স্যার। হ্যাঁ, মানে ওইটাই তো বললাম যে মানে সে হচ্ছে ডিফল্ট হিসেবে ডাটাটাকে সে হচ্ছে ইন্টিজার হিসেবে পড়তেছে। এই জন্য ইন্টার লং এ কোনো প্রবলেম হওয়ার কথা না, কিন্তু লং লং এ গেলে প্রবলেম হওয়ার কথা। স্যার আমি নেক্সট ক্লাসে কোড ব্লকস দিয়ে ওটা শেয়ার দিয়ে দেখালে মনে হয়। তুমি আমাকে মেইলে পাঠিয়ে দাও, আমি চেক করে দেখতে পারবো। জি স্যার, মেইলেও পাঠিয়ে দিতে হবে। তুমি মেইলে পাঠিয়ে দিলে আমি চেক করে দেখবো যে প্রবলেমটা কোথায়। জি স্যার। মানে আমার নরমাল ইয়াতে বলছে যে ইন্টার লং এর মধ্যে কোনো চেঞ্জ আসার কথা না স্যার। লং লং এ গেলে সমস্যা হতে পারে, সেম ভাবে আসতেছিল আর কি, এইজন্যই। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে পাঠিয়ে দেখো, আমি চেক করে তোমাকে রিপ্লাই দিব। জি স্যার। ডিফল্ট হিসেবে ইন্টিজার নিয়ে নিচ্ছে তো সেজন্য স্যার, কিন্তু আপনি তো প্রিন্টএফ দিয়ে তো আপনি হচ্ছে মানে তোমাকে মূলত যেটা মনে রাখতে হবে যে ইন্টিজার ডাটার ক্ষেত্রে ইন্ট হচ্ছে ডিফল্ট ভ্যালু, আর এই ফ্লোটিং পয়েন্ট নাম্বারের ক্ষেত্রে ডাবল হচ্ছে ডিফল্ট ভ্যালু, ফ্লোট না কিন্তু। আচ্ছা আচ্ছা, মানে এই দুইটা জিনিস হচ্ছে মাথায় রাখবে। বুঝতে পারছি। তাহলে আর যদি কোশ্চেন আছে কোনো? না স্যার, আপাতত নেই আর। আচ্ছা, তাহলে আমরা মনে হয় আজকে তাহলে এখানে শেষ করে দিই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কি করবো মানে বুঝি নাই। নেক্সট ক্লাস না, আমাদের তো এখনো ইয়া শেষ না, অপারেটর ওভারলোডিং শেষ হয় নাই। অপারেটর ওভারলোডিং এ আরেকটা অংশ আছে, এটাকে বলা হয় ডাটা কনভার্সন। অর্থাৎ হচ্ছে তুমি একটা অবজেক্টের সাথে একটা নরমাল ডাটা যদি ওভারলোড করো তখন কি হবে, এটা নেক্সট ক্লাসে আলোচনা করি আর কি। মানে অপারেটর ওভারলোডিং চ্যাপ্টারটা এখনো শেষ হয়নি। নেক্সট ক্লাসে মূলত হচ্ছে তোমাদের ল্যাব 3 এর উপরে তোমাদের ভাইভা হবে, আর সাথে হচ্ছে আমরা ভাইভাটা একটু দ্রুত শেষ করতে যাচ্ছি আর কি। আর আমরা মাথায় আছে যে আমরা অপারেটর ওভারলোডিংটা নেক্সট ক্লাসে শেষ করে ফেলা যায় কিনা। ঠিক আছে, আর কোশ্চেন? না স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।